আজকে ঘটনা কি? 200 কেন, গড়ে 40 দিনও কাজ হয় না এবং যে কাজটা করে 3-4 মাস মজুরি পায় না। আর দুর্নীতি স্বজন পোষণ তো আকছার। 3 বলেছিল এ রাজ্যের শিক্ষক কর্মচারীদেরকে প্রথম মন্ত্রিসভাতেই 7ম বেতন কমিশনের ধাঁচে সমস্ত সুযোগ সুবিধা পাবে এবং একটা ভুয়া বেতনের ক্যালকুলেশন করে বাজারে ছাড়া হয়েছিল তাদের বিজেপির আইটি সেলের মাধ্যমে, যে এই 7ম বেতন কমিশন যদি লাগু হয় তাহলে তাদের বেতন কত গুণ বেড়ে যাবে। এবং এটা আরও 4 বছর আগে থেকে এটা চালু হবে। তার মানে একজন কর্মচারী নগদে তো ডাবল পাবেনই, তারপরে বকেয়া হিসাবে 10, 12, 15, 20 লাখ করে পাবেন। তো আজকে ঘটনা কি? সে 7ম বেতন কমিশনের কথা উচ্চারণ করেন না। যত সামান্য বাড়িয়েছে, এটা এমনিতেই বাড়ত, উল্টো এখন 23% দিয়ে বাকি, যা বামপন্থী ফ্রন্ট সরকারের সময় কখনোই এরকম ছিল না। চতুর্থ, সোশ্যাল মিডিয়াতে এবং আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া চালান, আপনারাও কেউ কেউ এগুলো রিপিট করেন মাঝে মধ্যে, দেখি আপনাদের কাছ থেকেই দেখা বা আমার মেমোরিতে তৎকালীন মুখ্যমন্ত্রী বা আগে নির্বাচন আগে বলতেন ত্রিপুরাজ্যে কন্টিনজেন্সি, পার্ট টাইম ওয়ার্কার, কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট, এই শব্দগুলোই নাকি ডিকশনারি থেকে তিনি মুছে দেবেন। अपना आप सब हो जाएगा। DRW, पार्ट टाइम वर्कर, कन्टिजेंट वर्कर, पाम ऑपरेटर, मिड डे मिल वर्कर सब হবে। কিন্তু ঘটনা কি? আপনারা যারা বিধানসভা অধিবেশন কভার করেন, আপনারা দেখেছেন অন্তত গত 1 বছরে, এর আগেও হয়েছে, তখন তো মেম্বার ছিলাম না, আমি এটা জানি না, কিন্তু গত 1 বছরে আমরা বারবার জিজ্ঞেস করেছি কতজনকে হয়েছে। উল্টো ওরা নানা ধরনের কুৎসা রটিয়ে এরা সিপিএম দিয়ে গেছে, এই গেছে, সেই গেছে, আমরা দয়া করে তাদেরকে রেখে দিয়েছি, না হলে কবে চাকরি চলে যেত। কিন্তু সিপিএমের সরকার, বামফ্রন্ট সরকার একটা সার্কুলার দিয়ে গেছিল, ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা নিয়ম ছিল 10 বছর অনিয়মিত চাকরি হলেই কন্টিনজেন্সি বা DRW তারা রেগুলার হবে। এখন এগুলাকে রিপিল করে দিয়েছে। এই হলো ঘটনা। এরপরে ছিল 2323। সৌভাগ্যকে দুর্ভাগ্য, আমার ডান পাশে যিনি বসা সুদীপ সরকার, তিনিও 2323-এর একজন কর্মী। কি বলা হয়েছে? যে প্রয়োজনে সংবিধান সংশোধন করে যাতে সুপ্রিম কোর্ট কোনো রকমের বাধা তৈরি না করতে পারে, এটা করবই, হাম করকে দেখাएंगे। তিনি ঘটনাচক্রে বা ভাগ্যচক্রে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তার যারা এই প্রমোট করেছেন এরাও বারবার বলে গেছেন কথাগুলো। সে 2323 তাদের সাথে কি ব্যবহার হয়েছে আপনারা সকলেই জানেন। এরপরে বলা হয়েছে এইমস দাঁচে তাদের ভীষণ ডকুমেন্টের একটা প্যারা, এটা হসপিটাল হবে যদি বিজেপি IPFT জোট সরকার ক্ষমতাসীন হয়। এবং ক্ষমতাসীন হওয়ার পর তৎকালীন মুখ্যমন্ত্রী, এখন যিনি খুব বড় বড় কথা বলেন, আবুল তাবুল, শুনিয়েছেও যে এইমসের জন্য কত হাজার কোটি টাকা জানি মঞ্জুরও হয়ে গেছে, স্যাংশনও হয়ে গেছে। এখানে 2.5 একর না কত একর জানি জায়গা বুর্জনগরে নাকি ল্যালটমেন্টও দেওয়া হয়েছে। সে টাকা কোথায় তাহলে? এখন সে জমি কাকে দেওয়া হয়েছে?
তারপর বলা হলো আমবাসাতে একটা মেডিকেল কলেজ হবে, এটা ভিশন ডকুমেন্টের একটা এই পার্ট। এবং তৎকালীন যিনি পূর্ব ত্রিপুরার এমপি রেবতী ত্রিপুরা, তার সোশ্যাল মিডিয়া ঘাটলে আপনারা পাবেন এখনও, তিনি গিয়ে টিয়ে দেখছেন একেবারে কালো চশমা টশমা দিয়ে, খুব রুট টুট বোধহয় ছিল, একেবারে সোশ্যাল মিডিয়াতে ফলাও করে যেন জায়গা দেখা হয়ে গেছে, মেডিকেল কলেজ হবে, সব তৈরি। তো পূর্ব ত্রিপুরা আসনে যদি মেডিকেল কলেজ হয় আমবাসাতে, পূর্ব ত্রিপুরার যিনি প্রতিনিধি তিনি গিয়ে উদয়পুরে গিয়ে বলছেন উদয়পুরেও হবে এবং তার জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। তো কোথায় সে আমবাসার সে বাদের জন্য কয়েকশো কোটি টাকা মঞ্জুরও হয়ে গেছে। খুব বুক ফুলিয়ে তিনি বললেন, এখন তো 7 বছর হয়ে গেল, 1.5 বছরের মধ্যেই সে বাদ দাঁড়াবে। আগরতলা শহরে গুড়ালিও বৃষ্টি হলে পরে ভিজবে না। কোথায়? সিলট্রেশন হয়েছে, বর্ষার সময় জল থাকলেও অন্য সিজনে জল থাকে না, তো স্বাভাবিক এটাকে একটু ড্রেজিং করে নাব্যতা বাড়াতে হবে। লোক দেখানো একবার একটা নৌকা এনে খুব প্রচারও হলো যে 2 বছরের মধ্যেই ড্রেজিং করে গোমতী অবধি, এই উদয়পুর অবধি চিটাগাং বন্দর থেকে জাহাজে মাল আনবে। একেবারে জিনিসপত্রের দাম, পরিবহন খরচ কমার জন্য ত্রিপুরা আমদানি রপ্তানিতে বহু কোটি টাকা সাশ্রয় হবে, ত্রিপুরার উন্নতি হবে। আমি মাত্র 10টা দিলাম, কারণ এগুলো যেহেতু কেন্দ্রের শাসক দল তারা বলেছে, বড় বড় মন্ত্রীরা এসে বলেছেন, আমরা বিশ্বাস করেছি। এবং সত্যি সত্যি ত্রিপুরাজ্যের যুবকরা সবার চাকরি হবে। তারা অনেকেই বিজেপির পেছনে ঘুরেছেন, কেউ বাইক বাহিনীতে যোগদান করে তাদের নির্দেশে পেটের জ্বালায় দারিদ্র্যের যে মোচনের জন্য বন্ধু সহপাঠী প্রতিবেশীর বাড়ি পুড়িয়েছেন। আজকে এগুলি বিজেপি উচ্চারণ করে না। এই হলো বিকাশের নমুনা। আমি মাত্র 10টা এখানে তুলে ধরলাম এবং আমি আশা করব আগামীকাল তারা বিবেকানন্দ ময়দানে জনসভা হবে, সেখানে জেপি নাড্ডা সাহেবের কাছ থেকে, রাজ্যের বিজেপির এখনও সভাপতি রয়ে গেছেন রাজীব ভট্টাচার্য, বা অন্য সাংসদ এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সার কাছ থেকে ত্রিপুরাজ্যের মানুষ, আমাকে উত্তর দিতে হয়ে বলছি না, ত্রিপুরাজ্যের মানুষের কাছে কেন এই প্রতিশ্রুতি পালিত হলো না, তার জবাব আগামীকাল তারা দেবেন। দ্বিতীয় যেটা বলতে চাইছি সেটা হলো গণতান্ত্রিক অধিকার হরণের ট্রেডিশন অব্যাহত 2018 থেকে শুরু হয়েছে। একটা ফ্যাসিস্ট সুলভ, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আরএসএস বিজেপিকে বলছি আমরা আগে ফ্যাসিস্ট সুলভ বলতাম, আমরা এখন বলছি নয়া ফ্যাসিস্ট। কদিন আগে এই আগরতলার কয়েকটা পত্রিকাতেও এটা নিয়ে উঠেছে। আমার মনে হয় যে কলমচি লিখেছেন তিনি আমাদের বক্তব্য ঠিক সেরকমভাবে বুঝতে পারেননি, যে না সিপিআইএম এখন আর বিজেপিকে ফ্যাসিস্ট বলছে না, ভালো মানুষ। যাই হোক, এটা ওনার দোষ নেই, ইচ্ছাকৃত বলেছেন বলছি না, আমি আজকে এই সুবাদে সুযোগটা পেলাম। আমরা বলছি যে আরএসএস মুসোলিনি এবং হিটলারকে অনুসরণ করে ভারতে এই আরএসএস নাম দিয়ে ইটালিতে যে তখন ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই আদলে আমাদের ভারতবর্ষে তারা শুরু করেছিল। তার এবার 100 বছর পূর্তি। তো এখন
এই আরএসএস এবং বিজেপি, আরএসএস তাদের মস্তিষ্ক, বিজেপি হলো তাদের যে মানে মানে কাঠামো, তারা এখন হিটলার এবং মুসোলিনিকে ছাড়িয়ে ভারতীয় ফ্যাসিবাদের নয়া সংস্করণ। এই জন্য আমরা বলছি তারা নিউ ফ্যাসিস্ট, ইংরেজিতে NEU, ফ্যাসিস্ট বানান তো ঠিকই আছে জানেন, অর্থাৎ নয়া ফ্যাসিবাদী। এই নয়া ফ্যাসিস্ট সুলভ ও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের নগ্ন প্রচেষ্টা প্রতিটি ক্ষেত্রে অব্যাহত। গত এই 18-র পর এই রাজ্যে বিরোধী দলের রাজনৈতিক এবং গণতান্ত্রিক কার্যকলাপে প্রতি পদে পদে বাধা। আপনারা দেখেছেন আমাদের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে এরা মাঠ দিল না। শেষ লগ্নে ওরিয়েন্ট চৌমুহনীতে জনসভা করার সুযোগ দেওয়া হলো, কিন্তু একেবারে উপরতলা থেকেই হুকুম জারি করে, নির্দেশ জারি করে ধর্মনগর থেকে সাবরুম, রেল স্টেশনে, বাস স্টেশনে, গাড়ি স্টেশনে বড় বড় লাঠিসুটা নিয়ে স্বচ্ছ ভারত অভিযান, অর্থাৎ সিপিএমের লোক যাতে রেলে উঠতে না আসে, স্টেশনে না আসে। বাস মালিক যারা গাড়ি দিয়েছেন এতে বাধা দিয়েছেন, কিন্তু সমস্ত বাধা মারিয়ে জনসভা হয়েছে। জনসভা এটাকে এই বর্ষপূর্তির নামে আগামীকাল তারা করবে। তো গণতন্ত্রে তুমি 100 বার জনসভা করতে পারো, কিন্তু আরেকটা দলকে দেখাতে হবে, এটা তো গণতন্ত্র না। এটাই হলো একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের যে নগ্ন প্রচেষ্টা বা ট্র্যাডিশন, যে না আমরা ছাড়া কেউ করতে পারবে না। তো গণতন্ত্র যখন থাকে না, তখন ভোটই হোক, সে পঞ্চায়েতই হোক বা লোকসভা বিধানসভা হয়। এই ত্রিপুরাজ্যে গত 18-র পর যতগুলো নির্বাচন, সব নির্বাচন এইভাবেই সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের মধ্য দিয়ে, যারা এখন বিধায়কদের অনেকে MP যারা আছেন, এইভাবেই এটা ঠিক গণতান্ত্রিকভাবে তারা বিজয়ী হয়েছেন বুকে হাত দিয়ে তাদের বলার সাহস নেই। তারা ছিনিয়ে নিয়েছেন, দখল করেছেন, এটা এখনো চলছে। তার